নমস্কার, ইয়োর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা ক্লাস 8-এর রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে মডেল সেট 14-এর কোশ্চেনগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে বলেছে 1.1 একটি বাঁশের 1/40 অংশ মাটির নিচের পোতা আছে, এর শতকরা কত অংশ মাটির নিচে পোতা আছে? অপশান এ 2%, অপশান বি 2.5%, অপশান সি 4%, অপশান ডি 40%। একটি বাঁশের 1/40 অংশ মাটির নিচে পোতা আছে, তাহলে বাঁশটির শতকরা 1/40 × 100, তাহলে ক্যালকুলেশন করলে পাচ্ছি হচ্ছে 2.5% অংশ নিচে পোতা আছে। অপশান ডি হবে আমার কারেক্ট অপশান। তারপর 1.2 বলেছে সুরেশ একটি কাজের 1/x অংশ একদিনে করলে সম্পূর্ণ কাজটি কতদিনে করবে? তাহলে ধরি সম্পূর্ণ কাজ 1 অংশ, তাহলে সুরেশ একটি কাজের 1/x অংশ একদিনে করলে সুরেশ একটি কাজের 1 অংশ করবে হচ্ছে 1/1/x, তার মানে হচ্ছে x দিনে করবে। তাহলে অতএব সুরেশ সম্পূর্ণ কাজটি করতে x দিন সময় নেবে, এটা হয়ে গেল আমার অ্যান্সার। তারপর 1.3 a⁴m, a⁴m, a⁴m এর লসাগু কত? প্রথম সংখ্যামালাটা আমি লিখে নিলাম a⁴m, তাহলে সেখান থেকে লিখতে পারি a⁴m × a⁴m। তারপর দ্বিতীয় সংখ্যামালাটা আমি লিখে নিলাম a⁴m, তাহলে সেখান থেকে লিখতে পারি a⁴m × a⁴m। তারপর তৃতীয় সংখ্যামালাটা আমি লিখে নিলাম a⁴m, তাহলে সেখান থেকে লিখতে পারি হচ্ছে a⁴m × a⁴m। এবার হচ্ছে নির্ণয় লসাগু। প্রথমে হচ্ছে 3টে থেকে যেটা কমন থাকবে সেটা আগে লিখবো। দেখো 3টেতেই a⁴m × a⁴m কমন আছে, তাহলে এটা লিখলাম। তারপরে হচ্ছে দেখো 2টোতে আবার কমন আছে a⁴m, সেটা লিখলাম। তারপর যেটা পড়ে থাকবে সেটা লিখলাম a⁴m, তাহলে সেখান থেকে লিখতে পারি হচ্ছে অতএব নির্ণয় লসাগু হচ্ছে a⁴m, এটা হয়ে গেল আমার অ্যান্সার। তারপর 1.4 দুটি মৌলিক সংখ্যার লসাগু। অপশান এ 1, অপশান বি সংখ্যা দুটির মধ্যে বড় সংখ্যাটি, অপশান সি সংখ্যা দুটির মধ্যে ছোট সংখ্যাটি, অপশান ডি সংখ্যা দুটির গুণফল। অপশানটা হবে হচ্ছে অপশান ডি সংখ্যা দুটির গুণফল। তারপর 1.5 বলেছে একটি সরলরেখার বাইরের কোনো বিন্দু দিয়ে ওই সরলরেখার সমান্তরাল কতগুলি সরলরেখা আঁকা সম্ভব? অপশান এ 1টি, অপশান বি 2টি, অপশান সি অসংখ্য, অপশান ডি একটিও নয়। সঠিকটা হবে হচ্ছে অপশান এ 1টি। তারপর 1.6 প্রদত্ত চিত্রে এবি প্যারালাল সিডি ও ইএফ ভেদক কোণ BGH = 60 ডিগ্রি হলে কোণ CHF = হোয়াট? দেখো এখানে ছবিটা দেওয়া আছে, অনুসারে আমি ছবিটা অঙ্কন করে নিলাম। তাহলে সেখান থেকে লিখতে পারি এবি প্যারালাল সিডি ইএফ ভেদক, তাহলে কোণ BGH = 60 ডিগ্রি, তাহলে অতএব কোণ DHG = 180 ডিগ্রি - 60 ডিগ্রি হচ্ছে 120 ডিগ্রি। যেহেতু অন্তস্থ কোণ দুটির 180 ডিগ্রি, তাহলে অতএব দিয়ে লিখতে পারি যে কোণ CHF = কোণ DHG, তার মানে হচ্ছে কোণ CHF এর মান হবে হচ্ছে 120 ডিগ্রি, কারণ কোণ CHF = কোণ DHG এরা হচ্ছে বিপরীত কোণ হিসাবে সমান, সেই জন্য কোণ CHF এর মান হবে হচ্ছে 120 ডিগ্রি। এটা হয়ে গেল আমার অ্যান্সার। 2 বলেছে ওকে বিশ্লেষণ করো। একটা বলেছে x+1 × x+2 × x+3 × x+4 - 3। অঙ্কটা লিখে নিলাম। তাহলে সেখান থেকে লিখতে পারি x+1 × x+4 × x+2 × x+3 - 3, বা সেখান থেকে লিখতে পারি x² + 4x + x + 4 1 আর x+4 এর আমি গুণ করেছি, তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে x² + 4x + x + 4। আবার x+2 আর x+3 এর মধ্যে গুণ করেছি, তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে x² + 3x + 2x + 6 - 3 যেমন ছিল সেটা লিখে দিলাম। তাহলে সেখান থেকে লিখতে পারি x² + 5x + 4 × x² + 5x + 6 - 3। এবারে হচ্ছে আমি x² + 5x এটাকে আমি a ধরে নিলাম, তাহলে সেখান থেকে লিখতে পারি a + 4 × a + 6 - 3, বা সেখান থেকে লিখতে পারি আবার a + 4 a + 6 এর
মধ্যে আমি গুণ করব, তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে এ স্কোয়ার প্লাস 6a প্লাস 4a প্লাস 24 মাইনাস 3, বা সেখান থেকে লিখতে পারি এ স্কোয়ার প্লাস 10a প্লাস 24 মাইনাস 3, বা সেখান থেকে লিখতে পারি হচ্ছে এ স্কোয়ার প্লাস 10a প্লাস 21, বা সেখান থেকে লিখতে পারি এ স্কোয়ার প্লাস 3 প্লাস 7 ইন্টু a প্লাস 21, বা সেখান থেকে লিখতে পারি এ স্কোয়ার প্লাস 3a প্লাস 7a প্লাস 21, বা সেখান থেকে লিখতে পারি a ইন্টু a প্লাস 3 প্লাস 7 ইন্টু a প্লাস 3, বা সেখান থেকে লিখতে পারি a প্লাস 3 ইন্টু a প্লাস 7। এবারে হচ্ছে a এর মান বসাবো, এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 3 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 7, এটা হয়ে গেল আমার অ্যান্সার। তারপর দুয়ে বলেছে এক্স মাইনাস ওয়াই এর হোল কিউব প্লাস ওয়াই মাইনাস জেড এর হোল কিউব প্লাস জেড মাইনাস এক্স এর হোল কিউব। প্রথমে আমি অঙ্কটা লিখে নিলাম। আচ্ছা, এখানে আমরা একটা ফর্মুলা ব্যবহার করব, সেটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু কি লিখতে পারি, এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ প্লাস 3abc। তাহলে সেই ফর্মুলা অনুসারে আমি বসালাম এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়াই মাইনাস জেড প্লাস জেড মাইনাস এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াইয়ের হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড এর হোল স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স এর হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস জেড মাইনাস ওয়াই মাইনাস জেড ইন্টু জেড মাইনাস এক্স মাইনাস জেড মাইনাস এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস 3 ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস জেড ইন্টু জেড মাইনাস এক্স। আচ্ছা, এইটা কাটাকাটি করলেও কি হচ্ছে, অ্যান্সার আমার পাচ্ছে হচ্ছে 0। তাহলে 0 ইন্টু এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড এর হোল স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স এর হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস জেড মাইনাস ওয়াই মাইনাস জেড ইন্টু জেড মাইনাস এক্স মাইনাস জেড মাইনাস এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস 3 ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস জেড ইন্টু জেড মাইনাস এক্স। আচ্ছা, জিরোর সঙ্গে কোনো কিছু গুণ করলে কী হয়, জিরোই হয়। তাহলে সেই অনুসারে হচ্ছে এই পুরো পোর্শনটা আমার 0 হয়ে যাবে। তারপর প্লাস 3 দিয়ে যেটা আছে সেটা লিখে দেবো, প্লাস 3 মানে কি 3 লিখতে পারি। তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে 3 ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস জেড ইন্টু জেড মাইনাস এক্স, এটা হয়ে গেল আমার অ্যান্সার। তারপরের অঙ্কটা বলেছে 2/3 এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস বি ডিভাইড বাই এ বি হোল ইন্টু এক্স প্লাস 1 ডিভাইড বাই এ বি। তাহলে অঙ্কটা লিখে নিলাম। তাহলে সেখান থেকে লিখতে পারি স্কোয়ার মাইনাস a ডিভাইড বাই এ বি ইন্টু এক্স মাইনাস বি ডিভাইড বাই এ বি ইন্টু এক্স প্লাস 1 ডিভাইড বাই এ বি। তাহলে হচ্ছে এ কাটলে এখানে কি পাচ্ছি 1 বাই বি ইন্টু এক্স, আর এখানে বি কাটলে কি পাচ্ছি আমি 1 ডিভাইড বাই এ ইন্টু এক্স। তাহলে এখান থেকে হচ্ছে আমি এক্স কমন নেবো, তাহলে এক্স ইন্টু এক্স মাইনাস 1 বাই বি, আর এখান থেকে হচ্ছে মাইনাস 1 বাই এ কমন নেবো, তাহলে পাচ্ছি হচ্ছে এক্স মাইনাস 1 বাই বি। তাহলে সেখান থেকে লিখতে পারি হচ্ছে এক্স মাইনাস 1 বাই এ ইন্টু এক্স মাইনাস 1 বাই বি, এটা হয়ে গেল আমার অ্যান্সার। তারপর 3 বলেছে সরল করো এ স্কোয়ার ডিভাইড বাই এক্স মাইনাস এ প্লাস বি স্কোয়ার ডিভাইড বাই এক্স মাইনাস বি প্লাস সি স্কোয়ার ডিভাইড বাই এক্স মাইনাস সি প্লাস এ প্লাস বি প্লাস সি হোল ডিভাইডেড বাই এ ডিভাইড বাই এক্স মাইনাস এ প্লাস বি ডিভাইড বাই এক্স মাইনাস বি প্লাস সি ডিভাইড বাই এক্স মাইনাস সি। অঙ্কটা লিখে নিলাম। তাহলে সেখান থেকে লিখতে পারি এ স্কোয়ার ডিভাইড বাই এক্স মাইনাস এ প্লাস বি স্কোয়ার ডিভাইড বাই এক্স মাইনাস বি প্লাস সি স্কোয়ার ডিভাইড বাই এক্স মাইনাস সি প্লাস সি হোল ডিভাইড বাই এ ডিভাইড বাই এক্স মাইনাস এ প্লাস বি ডিভাইড বাই এক্স মাইনাস বি প্লাস সি ডিভাইড বাই এক্স মাইনাস সি, বা সেখান থেকে লিখতে পারি a square plus ax minus a square divided by x minus a plus b square plus bx minus b square divided by x minus b plus c square plus cx minus c square divided by x minus c whole divided by a divided by x minus a plus b divided by x minus b plus c divided by x minus c। এবারে হচ্ছে এই a square plus a square minus a square ক্যান্সেল আউট হবে, প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ক্যান্সেল আউট হবে, আর প্লাস সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ক্যান্সেল আউট হবে। তাহলে পড়ে থাকবে হচ্ছে এ এক্স ডিভাইড বাই এক্স মাইনাস প্লাস বি এক্স ডিভাইড বাই এক্স মাইনাস বি প্লাস cx divided by x minus c whole divided by a divided by x minus a plus b divided by x minus b plus c divided by x minus c। এবার এখান থেকে আমি x কমন নেব, তাহলে x কমন নিয়ে পাচ্ছি হচ্ছে a divided by x minus a plus b divided by x minus b plus c divided by x minus c whole divided by a divided by x minus a plus b divided by x minus b plus c divided by x minus c। তাহলে হচ্ছে ওপরে থাকা a divided by x minus a plus b divided by x minus b plus c divided by x minus c, আর নিচে থাকা a divided by x minus a plus divided by x minus b plus c divided by x minus c, এই দুটো ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে x, এটা হয়ে গেল আমার অ্যান্সার। অঙ্কটা বলেছে 3 অথবায় b plus c divided by bc into b plus c minus a plus c plus a divided by ca into c plus a minus b plus a plus b divided by ab into a plus b minus c। আচ্ছা, এই অঙ্কটা অনেক বড়, ঠিক
ঠিক আছে। তোমরা যদি পারো তাহলে খাতায় লম্বালম্বি সলিউশন করে তোমরা খাতায় আড়াআড়ি সলিউশন করবে, তাহলে তোমরা বেশি সুবিধে পাবে, ঠিক আছে। আমি খাতায় লম্বালম্বি সলিউশন করেছি, তোমরা একটুখানি বুঝে নিও। তাহলে প্রথমে আমি অঙ্কটা লিখলাম, তারপর সেখান থেকে আমি কী লিখতে পারি, বি প্লাস সি ইন্টু বি প্লাস সি মাইনাস এ ডিভাইড বাই বিসি প্লাস সি প্লাস এ ইন্টু সি প্লাস এ মাইনাস বি ডিভাইড বাই সি এ প্লাস এ প্লাস বি ইন্টু এ প্লাস বি মাইনাস সি ডিভাইড বাই এ বি। বা সেখান থেকে লিখতে পারি a into b plus c into b plus c minus a plus b into c plus a into c plus a minus b plus c into a plus b into a plus b minus c whole divided by a b c। এখান থেকে লিখতে পারি a into b square plus b c minus a b plus b c plus c square minus c a plus b into c square plus c a minus b c plus a c plus a square minus a b plus c into a square plus a b minus c plus b a plus b square minus b c whole divided by a b c। বা সেখান থেকে আমি কি লিখতে পারি, a b a square plus a b c minus a square b plus a b c plus a square c minus c a square plus b square c plus a b c minus b square c plus a b c plus a square b minus a b a square plus a square c plus a b c minus a c a square plus a b c plus b square c minus b c a square হোল ডিভাইড বাই এবিসি। তাহলে 6টা এবিসি বাদে বাকি যেগুলো সবগুলো ক্যান্সেল আউট হলো। তাহলে সেখান থেকে লিখতে পারি 6 ইন্টু এবিসি ডিভাইড বাই এবিসি, তাহলে এবিসি এবিসি ক্যান্সেল আউট হলো, তাহলে সেখান থেকে লিখতে পারি হচ্ছে 6। এটা হয়ে গেল আমার অ্যান্সার। 4 বলেছে গসাগু নির্ণয় করো, এ স্কোয়ার মাইনাস 1 কমা এ কিউব মাইনাস 1 কমা এ স্কোয়ার প্লাস এ মাইনাস 2। সংখ্যামালাটা আমি লিখে নিলাম, তাহলে সেখান থেকে লিখতে পারি এ স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, বা সেখান থেকে লিখতে পারি এ প্লাস 1 ইন্টু এ মাইনাস 1। তারপর দ্বিতীয় সংখ্যামালাটা আমি লিখে নিলাম এ কিউব মাইনাস 1, বা সেখান থেকে লিখতে পারি এ মাইনাস 1 ইন্টু এ স্কোয়ার প্লাস এ প্লাস 1। তারপর তৃতীয় সংখ্যামালাটা আমি লিখে নিলাম এ স্কোয়ার প্লাস এ মাইনাস 2, বা সেখান থেকে লিখতে পারি এ স্কোয়ার প্লাস 2 মাইনাস 1 ইন্টু এ মাইনাস 2, বা সেখান থেকে লিখতে পারি এ স্কোয়ার প্লাস 2a মাইনাস এ মাইনাস 2, বা সেখান থেকে লিখতে পারি এ ইন্টু এ প্লাস 2 মাইনাস 1 ইন্টু এ প্লাস 2, বা সেখান থেকে লিখতে পারি এ মাইনাস 1 ইন্টু এ প্লাস 2। তাহলে নির্ণয় গসাগু দেখবে তিনটেতেই এ মাইনাস 1টা কমন ছিল, তাহলে নির্ণয় গসাগু হবে আমার এ মাইনাস 1। এটা হয়ে গেল আমার অ্যান্সার। তারপর 4 অথবা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস 2x জেড কমা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার প্লাস ওয়াই জেড কমা এক্স ওয়াই প্লাস জেড এক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। সংখ্যামালাটা আমি লিখে নিলাম, তাহলে সেখান থেকে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 2x জেড প্লাস জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, বা সেখান থেকে লিখতে পারি এক্স মাইনাস জেডের হোল স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, বা সেখান থেকে লিখতে পারি এক্স মাইনাস জেড প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস জেড মাইনাস ওয়াই। তারপর দ্বিতীয় সংখ্যামালাটা আমি লিখে নিলাম, তাহলে সেখান থেকে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস 2y জেড প্লাস জেড স্কোয়ার, বা সেখান থেকে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস জেডের হোল স্কোয়ার, বা সেখান থেকে লিখতে পারি এক্স প্লাস ওয়াই মাইনাস জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস জেড। তারপর তৃতীয় সংখ্যামালাটা আমি লিখে নিলাম, তাহলে সেখান থেকে লিখতে পারি হচ্ছে এক্স ইন্টু ওয়াই প্লাস জেড প্লাস ওয়াই প্লাস জেড ওয়াই মাইনাস জেড, বা সেখান থেকে লিখতে পারি ওয়াই প্লাস জেড ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। এটাতেই কমন আছে হচ্ছে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, তাহলে অতএব দিয়ে আমি লিখতে পারি নির্ণয় গসাগু হচ্ছে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। এটা হয়ে গেল আমার অ্যান্সার। 5 বলেছে লসাগু নির্ণয় করো, এ কিউব মাইনাস 4a স্কোয়ার প্লাস 4a কমা এ স্কোয়ার প্লাস এ মাইনাস 6 কমা এ কিউব মাইনাস 8। প্রথম সংখ্যামালাটা আমি লিখে নিলাম, তাহলে সেখান থেকে লিখতে পারি এ কমন নিয়ে এ স্কোয়ার মাইনাস 4a প্লাস 4, বা সেখান থেকে লিখতে পারি এ কমন নিয়ে এ স্কোয়ার মাইনাস 2 প্লাস 2 ইন্টু এ প্লাস 4। লিখতে পারি এ কমন নিয়ে এ স্কোয়ার মাইনাস 2a প্লাস 4, বা সেখান থেকে লিখতে পারি এ কমন নিয়ে এ ইন্টু এ মাইনাস 2 ইন্টু এ মাইনাস 2, বা সেখান থেকে লিখতে পারি হচ্ছে এ ইন্টু এ মাইনাস 2 ইন্টু এ মাইনাস 2। তারপরের সংখ্যামালাটা আমি লিখে নিলাম এ স্কোয়ার প্লাস এ মাইনাস 6, বা সেখান থেকে লিখতে পারি এ স্কোয়ার প্লাস 3 মাইনাস 2 ইন্টু এ মাইনাস 6, বা সেখান থেকে লিখতে পারি এ স্কোয়ার প্লাস 3a মাইনাস 2a মাইনাস 6, বা সেখান থেকে লিখতে পারি এ ইন্টু এ প্লাস 3 মাইনাস 2 ইন্টু এ প্লাস 3, বা সেখান থেকে লিখতে পারি এ মাইনাস 2 ইন্টু এ প্লাস 3। বা তারপরে সংখ্যামালাটা আমি লিখে নিলাম এ কিউব মাইনাস 8, বা সেখান থেকে লিখতে পারি এ মাইনাস 2 ইন্টু এ স্কোয়ার প্লাস 2a প্লাস 4। এবার হচ্ছে নির্ণয় লসাগু
তিনটেতেই কমন আছে হচ্ছে a মাইনাস টু, তাহলে এটাকে আগে লিখলাম, যেগুলো পড়েছিল সেগুলো লিখলাম। তাহলে a ইন্টু a মাইনাস টু ইন্টু a প্লাস থ্রি ইন্টু a স্কোয়ার প্লাস টু a প্লাস ফোর। এবার এটাকে আমি একটু সাজিয়ে লিখলাম a ইন্টু a মাইনাস টু এর হোল স্কোয়ার ইন্টু a প্লাস থ্রি ইন্টু a স্কোয়ার প্লাস টু a প্লাস ফোর। এটা হয়ে গেল আমার অ্যান্সার। পাঁচের অথবাই বলেছে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর কমা এক্স কিউব ওয়াই প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর কমা এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই এর হোল কিউব। প্রথম সংখ্যামালাটা আমি লিখে নিলাম, তাহলে সেখান থেকে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই হোল স্কোয়ার, বা সেখান থেকে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। তারপরে সংখ্যামালাটা লিখে নিলাম এক্স কিউব ওয়াই প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর। এখান থেকে লিখতে পারি ওয়াই কমন নিয়ে এক্স কিউব প্লাস ওয়াই কিউব, বা সেখান থেকে লিখতে পারি ওয়াই কমন নিয়ে ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তারপরে সংখ্যামালাটা আমি লিখে নিলাম এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াইয়ের হোল কিউব, বা সেখান থেকে লিখতে পারি হচ্ছে এক্স কমন নিলে হচ্ছে এক্স কিউব ইন্টু এক্স মাইনাস ওয়াই এর হোল কিউব, বা সেখান থেকে লিখতে পারি এক্স ইন্টু এক্স ইন্টু এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। এটা হচ্ছে ইন্টু, হ্যাঁ এটা খেয়াল করবে। তাহলে এবার নির্ণয় লসাগু আগে আমাকে দেখতে হবে যে তিনটে বা দুটোতে যেটা কমন আছে সেটা আগে আমাকে লিখতে হবে। সবচেয়ে প্রথমে দেখবে এতে কমন আছে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে সেটাকে আগে লিখলাম। বাকি যেগুলো ছিল সেগুলো বসিয়ে দিলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। এবার এটাকে আমি একটু সাজিয়ে লিখলাম এক্স কিউব ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই এর হোল কিউব ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এটা হয়ে গেল আমার অ্যান্সার। তারপর 6-এ বলেছে একটি সংস্থা 210 মিটার দৈর্ঘ্যের রাস্তা তৈরি করতে বরাত পেয়েছে। 36 জন লোক প্রতিদিন 6 ঘন্টা কাজ করে 8 দিনে 120 মিটার রাস্তা তৈরি করতে পারেন। দৈনিক কাজের পরিমাণ আরও 2 ঘন্টা বাড়ানো হলে 9 দিনে রাস্তাটি তৈরি করতে আরও কতজন লোককে কাজটির সঙ্গে যুক্ত হতে হবে তা ত্রৈরাসিক পদ্ধতিতে নির্ণয় করো। গণিতের ভাষায় সমস্যাটি হলো লোকসংখ্যা জন, দৈনিক কাজের সময় ঘন্টা, সময় দিন, রাস্তার দৈর্ঘ্য মিটার। লোকসংখ্যা 36, দৈনিক কাজের সময় 6, সময় 8, রাস্তার 120। লোকসংখ্যা 36 প্লাস 6 42, দৈনিক কাজের সময় 6 প্লাস 2 8, সময় হচ্ছে 9, রাস্তার দৈর্ঘ্য মিটার হচ্ছে ওয়াট। তাহলে লোক সংখ্যা স্থির রেখে সময় বাড়ালে রাস্তার পরিমাণ বাড়বে, সুতরাং সময় ও রাস্তার মধ্যে সরল সমানুপাতি সম্পর্ক। আবার সময় স্থির রেখে লোক সংখ্যা বাড়ালে রাস্তার পরিমাণ বাড়বে, সুতরাং লোক সংখ্যা ও রাস্তার মধ্যে সরল সমানুপাতি সম্পর্ক। অতএব রাস্তা তৈরি করা যাবে 42/36 ইন্টু 8/6 ইন্টু 9/8 ইন্টু 120। ক্যালকুলেশন করলাম, তাহলে সেখান থেকে পেলাম হচ্ছে 210 মিটার। তাহলে অতএব এখন 9 দিনে 210 মিটার রাস্তা তৈরি করা যাবে। এটা হয়ে গেল আমার অ্যান্সার। 6-2 উৎপলবাবুর বেতন প্রথমে 30% হ্রাস হয়ে 30% বৃদ্ধি পেল। উৎপলবাবুর বেতন শতকরা কত পরিবর্তন হলো নির্ণয় করো। উৎপলবাবুর বেতন 100 টাকা, তাহলে 30% হ্রাস পেলে হয় 100 মাইনাস 100 ইন্টু 30/100 টাকা, তার মানে হচ্ছে 100 মাইনাস 30 টাকা, তার মানে হচ্ছে 70 টাকা। আবার যদি 30% বৃদ্ধি পায় তাহলে হয় হচ্ছে 70 প্লাস 70 ইন্টু 30/100 টাকা, তার মানে হচ্ছে 70 প্লাস 21 টাকা, তার মানে 91 টাকা। তাহলে অতএব বেতন এর পরিবর্তন হচ্ছে 100 মাইনাস 91 টাকা, তার মানে 9 টাকা। তার মানে শতকরা পরিবর্তন হচ্ছে 100 ইন্টু 9/100, তার মানে হচ্ছে 9%। তাহলে অ্যাকচুয়ালি কি হচ্ছে, আগে ছিল 100 টাকা, এখন হয়েছে 91 টাকা, তার মানে আলটিমেটলি কমেছে। তাহলে সেখান থেকে আমি লিখতে পারি যে উৎপলবাবুর বেতন শতকরা 9% হ্রাস পেল। এটা হয়ে গেল আমার অ্যান্সার। 6-3 600 টাকা কিগ্রা দরে আসাম চায়ের সঙ্গে 1800 টাকা কিগ্রা দরে দার্জিলিং চা কী অনুপাতে মেশালে মিশ্রিত চায়ের দাম প্রতি কিগ্রায় 1440 টাকা হবে। ধরি আসাম চা মেশানো হলো x কেজি, দার্জিলিং চা মেশানো হলো y কেজি। আসাম চায়ের প্রতি কেজির দাম 600 টাকা, সুতরাং x কেজি আসাম চায়ের মোট দাম হবে হচ্ছে 600x টাকা। দার্জিলিং চায়ের প্রতি কেজির দাম হচ্ছে 1800 টাকা, তাহলে সুতরাং y কেজি দার্জিলিং চায়ের
দাম মোট হবে হচ্ছে 1800 টাকা। তাহলে মোট মিশ্রিত চায়ের পরিমাণ হলো হচ্ছে এক্স প্লাস ওয়াই কেজি। তাহলে মিশ্রিত চায়ের প্রতি কেজি দাম হবে হচ্ছে 1440 টাকা। তাহলে সুতরাং এক্স প্লাস ওয়াই কেজি মিশ্রিত চায়ের মোট দাম হবে হচ্ছে 1440 ইন্টু এক্স প্লাস ওয়াই টাকা। তাহলে প্রশ্নানুসারে লিখতে পারি 600 এক্স প্লাস 1800 ওয়াই ইজ ইকুয়াল টু 1440 ইন্টু এক্স প্লাস ওয়াই, বা সেখান থেকে লিখতে পারি 600 এক্স প্লাস 1800 ওয়াই ইজ ইকুয়াল টু 1440 এক্স প্লাস 1440 ওয়াই, বা সেখান থেকে লিখতে পারি 1800 ওয়াই মাইনাস 1440 ওয়াই ইজ ইকুয়াল টু 1440 এক্স মাইনাস 600 এক্স, বা সেখান থেকে লিখতে পারি 360 ওয়াই ইজ ইকুয়াল টু 840 এক্স। সেখান থেকে লিখতে পারি এক্স বাই ওয়াই ইজ ইকুয়াল 360 ডিভাইড বাই 840, শূন্য শূন্য কাটলাম। তাহলে সেখান থেকে লিখতে পারি এক্স বাই ওয়াই ইজ ইকুয়াল টু 36/84, ক্যালকুলেশন করলে পাচ্ছি হচ্ছে 3/7, বা সেখান থেকে লিখতে পারি হচ্ছে এক্স ইস টু ওয়াই ইজ ইকুয়াল টু 3:7। আসাম চা এবং দার্জিলিং চা 3:7 অনুপাতে মেশাতে হবে যাতে মিশ্রিত চায়ের দাম প্রতি কেজি 1440 টাকা হয়। তাহলে অতএব আসাম চা ও দার্জিলিং চা 3:7 অনুপাতে মেশাতে হবে। এটা হয়ে গেল আমার অ্যান্সার। তারপর 6-4, কোনো কাজ অমল 12 ঘন্টায় ও বিমল 15 ঘন্টায় করে। অমল কাজটি শুরু করে এবং তারা প্রতি 1 ঘন্টা অন্তর পর্যায়ক্রমে কাজটি করে। কাজটি কতক্ষণে শেষ হবে? অমল 12 ঘন্টায় সম্পূর্ণ কাজটি করে, তাহলে সুতরাং অমল 1 ঘন্টায় করে কাজের 1/12 অংশ। বিমল 15 ঘন্টায় সম্পূর্ণ কাজটি করে, সুতরাং 1 ঘন্টায় করে কাজটির 1/15 অংশ। তারা পর্যায়ক্রমে প্রতি 1 ঘন্টায় কাজ করে এবং অমল কাজটি শুরু করে, তাহলে প্রথম ঘন্টায় অমল করে 1/12 অংশ কাজ, দ্বিতীয় ঘন্টায় বিমল করে 1/15 অংশ কাজ। তাহলে প্রথম 2 ঘন্টায় একটি পর্যায়ক্রমে মোট কাজ হয় হচ্ছে ইজ ইকুয়াল টু অমলের 1 ঘন্টার কাজ প্লাস বিমলের 1 ঘন্টার কাজ। তাহলে সেখান থেকে লিখতে পারি হচ্ছে 1/12 প্লাস 1/15 অংশ, তার মানে হচ্ছে 5 + 4 ডিভাইড বাই 60 অংশ, তার মানে হচ্ছে 9/60 অংশ, তার মানে হচ্ছে সেখান থেকে ক্যালকুলেশন করে পাচ্ছি হচ্ছে 3/20 অংশ। সুতরাং প্রতি 2 ঘন্টায় কাজের 3/20 অংশ সম্পন্ন হয়। তাহলে আমরা জানি এক পর্যায়ক্রমে 2 ঘন্টায় কাজ হয় 3/20 অংশ, তাহলে সম্পূর্ণ কাজ ইজ ইকুয়াল টু 1 অংশ বা 20/20 অংশ। তাহলে আমরা যদি 6টি পর্যায়ক্রম ধরি তাহলে মোট সময় লাগবে হচ্ছে 6 × 2 12 ঘন্টা। তাহলে 12 ঘন্টায় মোট কাজ হবে হচ্ছে 6 × 3/20, তার মানে হচ্ছে 18/20, তার মানে হচ্ছে 9/10 অংশ। তাহলে 12 ঘন্টা পর বাকি কাজ ইজ ইকুয়াল টু সম্পূর্ণ কাজ মাইনাস 12 ঘন্টার সম্পূর্ণ কাজ, তার মানে হচ্ছে 1 - 9/10, তার মানে হচ্ছে 10 - 9 ডিভাইড বাই 10, তার মানে হচ্ছে 1/10 অংশ। তাহলে 12 ঘন্টা পর কাজটি অমল শুরু করবে কারণ সে প্রথম শুরু করেছিল এবং পর্যায়ক্রমে বিমলের হাতে শেষ হয়েছে। তাহলে অমল 1 ঘন্টায় করে হচ্ছে 1/12 অংশ কাজ, বাকি কাজ আছে হচ্ছে করতে পারবে না, সুতরাং 13তম ঘন্টায় অমল কাজ করবে এবং সে 1/12 অংশ কাজ করবে। তাহলে 13 ঘন্টা পর বাকি কাজ ইকুয়াল টু 12 ঘন্টা পর বাকি কাজ মাইনাস 13তম ঘন্টায় অমলের কাজ, তার মানে হচ্ছে 1/10 মাইনাস 1/12। তাহলে সেখান থেকে লিখতে পারি হচ্ছে 6 - 5 ডিভাইড বাই 60, তার মানে হচ্ছে 1/60 অংশ। তাহলে 13 ঘন্টা পর এখন বাকি হচ্ছে 1/60 অংশ কাজ। তাহলে বিমল 1 ঘন্টায় করে হচ্ছে 1/15 অংশ কাজ, তাহলে বাকি কাজ হচ্ছে 1/60 অংশ। তাহলে যেহেতু 1/60 1/15 থেকে বড়, তাহলে বিমল 1 ঘন্টায় কম সময় বাকি কাজটি শেষ করতে পারবে। তার মানে হচ্ছে 1/60 অংশ কাজ শেষ করতে বিমলের সময় লাগবে ইজ ইকুয়াল টু বাকি কাজ ডিভাইড বাই বিমলের প্রতি ঘন্টায় কাজের পরিমাণ। 1/60 ডিভাইড বাই 1/15 ঘন্টা, তাহলে সেখান থেকে লিখতে পারি 1/60 × 15/1, তার মানে হচ্ছে 1/4 ঘন্টা। তার মানে 1/4 ঘন্টা ইজ ইকুয়াল টু আমি কী লিখতে পারি 1/4 × 60 মিনিট, তার মানে হচ্ছে 15 মিনিট। তাহলে অতএব কাজটি শেষ হতে মোট সময় লাগবে হচ্ছে 12 ঘন্টা, তার মানে হচ্ছে 6টি পূর্ণ পর্যায়ক্রমের জন্য প্লাস 1 ঘন্টা 13তম ঘন্টায় অমলের কাজ প্লাস 1/4 ঘন্টা বিমলের শেষ কাজ। তাহলে সেখান থেকে লিখতে পারি হচ্ছে 12 + 1 + 1/4 ঘন্টা, তার মানে হচ্ছে 13 পূর্ণ 1/4 ঘন্টা, বা সেখান থেকে লিখতে পারি হচ্ছে 13 ঘন্টা 15 মিনিট। তাহলে অতএব কাজটি শেষ হতে 13 ঘন্টা 15 মিনিট সময় লাগবে। এটা হয়ে গেল আমার অ্যান্সার। পরে 6-5, সময় মতো বিদ্যুতের বিল জমা দিলে 15% ছাড় পাওয়া যায়। সময় মতো বিল দিয়ে আমার কাকিমা 54 টাকা ছাড় পেলেন, তাহলে বিদ্যুৎ বিলের পরিমাণ কত ছিল? সময় মতো বিদ্যুতের বিল জমা দিলে 15% ছাড় পাওয়া যায়, তাহলে অর্থাৎ 100 টাকা বিদ্যুতের বিল হলে ছাড় পাওয়া যায় 15 টাকা। তাহলে সুতরাং 15 টাকা ছাড় হয় যখন বিদ্যুতের বিল 100 টাকা, তাহলে 1 টাকা ছাড় হয় যখন বিদ্যুতের বিল 100/15 টাকা।
52 টাকা ছাড় হয় যখন বিদ্যুতের বিল হচ্ছে 100 × 54/15 টাকা, ক্যালকুলেশন করলাম, তার মানে হচ্ছে 360 টাকা। তাহলে অতএব 54 টাকা ছাড় পেলে বিদ্যুতের বিলের পরিমাণ হচ্ছে 360 টাকা। এটা হয়ে গেল আমার অ্যান্সার। 6 এক পাত্র শরবতে 5:2 অনুপাতে সিরাপ ও জল মেশানো আছে। এই শরবতের কতটুকু অংশ তুলে নিয়ে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢাললে সিরাপ ও জলের পরিমাণ সমান সমান হবে। ওই পাত্রে x একক শরবত আছে, এর y একক শরবত তুলে নিয়ে সমপরিমাণ জল মেশালাম, তাহলে শরবতে সিরাপ ও জলের অনুপাত হচ্ছে 5:2। তাহলে x একক শরবতে সিরাপ আছে হচ্ছে 5/5 + 2 × x একক, তার মানে হচ্ছে 5x/7 একক। তাহলে x একক শরবতে জল আছে হচ্ছে 2/5 + 2 × x একক, তার মানে হচ্ছে 2x/7 একক। তাহলে y একক শরবতে সিরাপের পরিমাণ হচ্ছে 5/5 + 2 × y একক, তার মানে হচ্ছে 5y/7 একক। তাহলে y একক শরবতে জলের পরিমাণ হচ্ছে 2/5 + 2 × y একক, তার মানে হচ্ছে 2y/7 একক। এখন x একক শরবত থেকে y একক শরবত তুলে নিলে অবশিষ্ট শরবতে সিরাপের পরিমাণ হচ্ছে 5x/7 - 5y/7 একক, এবং একক শরবত থেকে y একক শরবত তুলে নিলে অবশিষ্ট শরবতে জলের পরিমাণ হচ্ছে 2x/7 - 2y/7 একক। আবার y একক জল মেশালে জলের মোট পরিমাণ হবে হচ্ছে 2x/7 - 2y/7 + y একক। তাহলে শর্তানুসারে লিখতে পারি 5x/7 - 5y/7 = 2x/7 - 2y/7 + y, বা সেখান থেকে লিখতে পারি হচ্ছে 5x - 5y/7 = 2x - 2y + 7y/7, বা সেখান থেকে লিখতে পারি 5x - 5y = 2x + 5y। এদিকের হচ্ছে 7 আর এদিকে 7টা ক্যান্সেল আউট হয়ে গেল, বা সেখান থেকে লিখতে পারি হচ্ছে 5x - 2x = 5y + 5y, বা সেখান থেকে লিখতে পারি 3x = 10y, বা সেখান থেকে লিখতে পারি y = 3x/10। তাহলে অতএব মোট শরবতের 3/10 অংশ তুলে নিয়ে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢাললে সিরাপ ও জলের সমান সমান হবে। এটা হয়ে গেল আমার অ্যান্সার। তারপর 6-7 একটি যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা একটি হস্তচালিত তাঁতের ক্ষমতা 2.1/4 গুণ। 12টি হস্তচালিত তাঁত 1080 মিটার দৈর্ঘ্যের কাপড় 18 দিনে তৈরি করে। 2700 মিটার দৈর্ঘ্যের কাপড় 15 দিনে তৈরি করতে কতগুলি যন্ত্রচালিত তাঁত লাগবে? ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করো। তাঁতের ভাষায় সমস্যাটি হলো কাপড়ের দৈর্ঘ্য মিটার, সময় দিন। হস্তচালিত তাঁতের সংখ্যা, কাপড়ের দৈর্ঘ্য 1080, সময় 18, হস্তচালিত তাঁতের সংখ্যা 12, কাপড়ের দৈর্ঘ্য 2700, সময় 15, হস্তচালিত তাঁতের সংখ্যা ওয়াট। তাহলে কাপড়ের পরিমাণ স্থির রেখে সময় বাড়ালে হস্তচালিত তাঁত কম লাগবে, সুতরাং সময় ও হস্তচালিত তাঁতের মধ্যে ব্যস্ত সমানুপাতিক সম্পর্ক। আবার সময় স্থির রেখে কাপড়ের পরিমাণ বাড়ালে হস্তচালিত তাঁত বেশি লাগবে, সুতরাং শাড়ির সংখ্যা ও হস্তচালিত তাঁতের মধ্যে সরল সমানুপাতিক সম্পর্ক। অতএব মোট হস্তচালিত তাঁত প্রয়োজন হচ্ছে 12 × 2700/1080 × 18-15টি। ক্যালকুলেশন করলাম, তাহলে সেখান থেকে পেলাম হচ্ছে 36টি। আবার একটি যন্ত্রচালিত তাঁতের কাজ = 9/4টি হস্তচালিত তাঁতের কাজ, যে 2.1/4 কি 9/4। একটি হস্তচালিত তাঁতের কাজ = 9টি যন্ত্রচালিত তাঁতের কাজ, তাহলে অতএব 36টি হস্তচালিত তাঁতের কাজ = 4/9 × 36টি যন্ত্রচালিত তাঁতের কাজ, বা সেখান থেকে লিখতে পারি হচ্ছে ক্যালকুলেশন করে হচ্ছে 16টি যন্ত্রচালিত তাঁতের কাজ। তাহলে অতএব নির্ণেয় যন্ত্রচালিত তাঁতের সংখ্যা হচ্ছে 16টি। এটা হয়ে গেল আমার অ্যান্সার। 7-1 বলেছে প্রমাণ করো ত্রিভুজের কোনো একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় সেটির পরিমাপ অন্তস্থ বিপরীত কোণ দুটির পরিমাপের যোগফলের সমান হবে। ঠিক আছে, এখানে যোগফলটা ছিল না, যোগফলের সমান হবে। তোমাদের বইয়ের 145 পাতায় 7 নম্বর উপপাদ্যটা, এটা তোমরা দেখে নাও। তারপর 7-2 বলেছে প্রমাণ করো যে দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে যে দুজোড়া বিপরীত কোণ উৎপন্ন হয় তাদের প্রতিজোড়া কোণের পরিমাপ পরস্পর সমান। তোমাদের বইয়ের 75 পাতায় 1 নম্বর উপপাদ্যটা, এটা তোমরা দেখে নাও। তারপর 7-3 বলেছে প্রমাণ করো কোনো ত্রিভুজের দুটি বাহু সমান হলে তাদের বিপরীত কোণদ্বয় সমান হবে। আমাদের বইয়ের 92 পাতায় 4 নম্বর উপপাদ্যটা, এটা তোমরা দেখে নাও। 8-1 বলেছে প্রমাণ করো যে একটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষকোণের সমদ্বিখণ্ডক ভূমিকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। আমাদের বইয়ের 95 পাতায় 4 নম্বর প্রয়োগটা, এটা তোমরা দেখে নাও। 8-1 অথবা বলেছে এবিসি ত্রিভুজের কোণ এবিসি এর অন্তঃসমদ্বিখণ্ডক এবং কোণ এসিবি এর বহিঃসমদ্বিখণ্ডক অর্থাৎ কোণ এসিই এর সমদ্বিখণ্ডক পরস্পর ডি বিন্দুতে মিলিত হয়। প্রমাণ করো যে এখানে একটা এক্সট্রা হাফ ছিল বিডিসি এর আগে, ওই এক্সট্রা হাফটা হবে না। ঠিক আছে, প্রমাণ করো যে কোণ বিডিসি = হাফ কোণ বিএসি হবে। শোনোটা
তোমাদের বইয়ের 149 পাতায় 3 নম্বর প্রয়োগটা, এটা তোমরা দেখে নাও। তারপর 8-এর 2-এ বলেছে এবিসি ত্রিভুজের বিএ ও সিএ বাহুকে যথাক্রমে ই ও ডি বিন্দু পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হলো যাতে ডিই ও বিসি পরস্পর সমান্তরাল হয়। প্রমাণ করো যে ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এডিই সদৃশ্যকোণী। তোমাদের বইয়ের 88 পাতায় 4 নম্বর প্রয়োগটা, এটা তোমরা দেখে নাও। 8-এর 2-এর অথবা বলেছে প্রমাণ করো একটি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক ও বহিঃসমদ্বিখণ্ডক পরস্পর লম্বভাবে অবস্থিত। স্যার আমি ছবিটা অঙ্কন করলাম, তাহলে একটি কোণ বিওসি এর অন্তঃসমদ্বিখণ্ডিত ওডি এবং বহিঃসমদ্বিখণ্ডিত ওপি প্রমাণ করতে হবে যে ওডি ও ওপি পরস্পর লম্বভাবে অবস্থিত। প্রমাণ, কোণ বিওসি এর বহিঃকোণ কোণ এওসি, সুতরাং কোণ বিওসি প্লাস কোণ এওসি ইকুয়াল টু 180 ডিগ্রি, এটাকে 1 নম্বর দিলাম। কোণ বিওসি এর অন্তঃসমদ্বিখণ্ডক ওডি, তাহলে অতএব কোণ বিওসি ইকুয়াল টু 2 কোণ সিওডি, এটাকে 2 নম্বর দিলাম। আবার কোণ বিওসি এর বহিঃকোণ কোণ এওসি এর সমদ্বিখণ্ডক ওপি, তাহলে অতএব কোণ এওসি ইকুয়াল টু 2 কোণ সিওপি, এটাকে 3 নম্বর দিলাম। তাহলে 1 নম্বর থেকে প্রায় কোণ বিওসি প্লাস কোণ এওসি ইকুয়াল টু 180 ডিগ্রি বা 2 কোণ সিওডি প্লাস 2 কোণ সিওপি ইকুয়াল টু 180 ডিগ্রি, বা সেখান থেকে লিখতে পারি 2 ইন্টু কোণ সিওডি প্লাস কোণ সিওপি ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে অতএব কোণ সিওডি প্লাস কোণ সিওপি ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে সুতরাং ওডি ও ওপি পরস্পর লম্ব, এটা হয়ে গেল আমার প্রুফড। এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিওর নোটিফিকেশান জলদি পেতে হলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর দেখবে ভিডিও ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জলদি জয়েন হয়ে যাও এই সমস্ত কোশ্চেন অ্যান্সার সলিউশন এর পিডিএফ এবং অন্যান্য সাজেশান এর ফ্রি পিডিএফগুলো কালেকশান করার জন্য। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।